জ্ঞান পিপাসু বিদ্যার্থী চ্যানেলে আমি নিয়ে আসছি আজ দ্বাদশ শ্রেণীর আমার জীবন স্মৃতি প্রবন্ধের প্রশ্নের উত্তর। মোর জীবন হুয়রণ গ্রন্থটির অনুবাদক কে? মোর জীবন হুয়রণ গ্রন্থটির অনুবাদক ছিলেন আরতি ঠাকুর। তখন অসমের রাজধানী কোথায় ছিল? তখন অসমের রাজধানী রংপুর বা শিবসাগরে ছিল। সংক্ষিপ্ত প্রশ্ন: শিবসাগরকে মাছ ধরা জায়গা বলা হতো কেন? তখনকার অসমের রাজধানী রংপুর বা শিবসাগরকে নিম্ন অসম ও উচ্চ অসমের সঙ্গে তুলনা করে ঠাট্টা করে শিবসাগরকে মাছ ধরা জায়গা বলা হতো। শিবসাগরকে শেষ পর্যন্ত লেখকের পছন্দ হয়েছিল কেন? শিবসাগরের বড় পুকুরের পাড়ের 3টি সুদর্শন মন্দির, পুকুরের পদ্মফুল, দীঘল নদীর জলস্রোত, নদীর অপারের রংঘর, কারেংঘর, তলাতল ঘর, জয়সাগরের দেউল ও প্রকাণ্ড পুকুরগুলো ইত্যাদি দেখে শিবসাগরকে শেষ পর্যন্ত লেখকের পছন্দ হয়েছিল। শিবসাগর আনন্দসাগরে পরিণত হয়েছিল। পাঠে উল্লিখিত 3টি দেউলের নাম লেখো। পাঠে উল্লিখিত 3টি দেউল এর নাম হল বিষ্ণু দৌল, দেবী দৌল ও শিব দৌল। বড় প্রশ্ন: আমার জীবন স্মৃতি পাঠ্যাংশের শুরুতে গুয়াহাটির যে রূপ বর্ণিত হয়েছে তা তোমার নিজের ভাষায় লেখো। আমার জীবন স্মৃতি পাঠ্যাংশের শুরুতে গুয়াহাটির অপরূপ রূপমাধুর্য বর্ণিত হয়েছে। গুয়াহাটির লুইত নদীর মনোরম শোভা বর্ণনা করতে গিয়ে লেখক অসমের মহিলাদের প্রাচীন ঐতিহ্যবাহী পোশাকের সাথে তুলনা দিয়েছেন। তিনি বলেছেন, লুইত নদীর মনোরম শোভা হীরা মেখলার রূপে গুয়াহাটির গায়ে বিরাজ করছে। তার মেখলার রূপে গুয়াহাটির গায়ে সুন্দরতা বেড়ে গেছে। গলায় পর্বতের 7 নুড়ি হার, মাথায় ভুবনেশ্বরীর ধবল মুকুট, অর্থাৎ পর্বতগুলোর মনোরম শোভা আছে গুয়াহাটিতে। তাই অসমকে জঙ্গলের রাজ্যও বলা হয়। রয়েছে ব্রহ্মপুত্র নদের মধ্যে দ্বীপ। গুয়াহাটির বুকের মধ্যে যেন উমানন্দ আর উর্বশী বিদ্যমান। খ. লেখকের অনুসরণে তার বাল্যকালের কবিতা যুদ্ধ এর বর্ণনা দাও। লেখকের শিবসাগরের বাড়িতে উনার 2জন সহপাঠী ভাইপো ছিলেন। একজন ছিলেন 1.5 বছরের বড় আর একজন ছোট। ওরা 2জন বাংলা পড়তে পটু ছিলেন। বাংলা পড়া শুনে লেখক বিস্মিত হয়ে গিয়েছিলেন। ওদের এত সুন্দর আবৃত্তি! পর্বতের ধূসর মেঘ হইল উদয়, ভয়ঙ্কর শব্দ করি বেগে বায়ু বয়। শুনে তিনি আত্মগ্লানিতে ভরে গিয়েছিলেন। চমৎকার বাংলা আবৃত্তি শুনে
লখিমপুর ও গুয়াহাটিতে শেখা লেখাপড়াকে নিতান্ত হীন মনে হয়েছিল। তখন অনুশোচনা করে বলেছিলেন, তার মনে যেন নদীর শান্ত জলে পর্বতের সমান উঁচু ঢেউ আছড়ে আছড়ে পড়ছে। তারপর মনের আক্ষেপ মুছে তিনি অনুপ্রাণিত হয়ে প্রতিজ্ঞা করলেন, ওদের কাছ থেকে বাংলা আবৃত্তি করতে শিখে ওদেরকে হারিয়ে দেবেন। যেমন ভাব তেমন কাজ শুরু হয়ে গেল। দুদিনের মধ্যেই ওদের বই মুখস্থ করে নিলেন যুদ্ধ তৎপরতায়। তখন তিনি তাঁর ভাইপোদের সাথে সমান তালে আবৃত্তি করলেন। তখনই তিনি শান্তি পেলেন। এই ছিল লেখকের বাল্যকালের কবিতা যুদ্ধ। গ. লেখকের অনুসরণে তৎকালীন যাত্রাগান সম্বন্ধে একটি আলোচনা প্রস্তুত করো। লেখক শিবসাগরের বাড়িতে পৌঁছার আগেই বরপেটার বিখ্যাত তিথিরাম বায়ন তাঁর বাংলা যাত্রাগানের দল নিয়ে উজনি অসমে দিগ্বিজয় করতে বেরিয়েছিলেন। ওই যাত্রাগানে রাধার মানভঞ্জনের পালা দেখে লক্ষ্মীনাথের ভাইপোরা গান মুখস্থ করে ফেললেন। এবার তারা শিখে নিলেন, ওরাই আগে প্রেম করলি হেসে হেসে, এখন কেন কান্দ নির্জনে বসে। লেখক তখন পর্যন্ত বাংলা যাত্রাগান দেখেননি বা শোনেননি, তাই এবারে আর রক্ষে নেই, হাঁটতে হবে তাদের কাছে। এ কথা ভেবে তিনি অসমীয়া ভাওনা বা যাত্রা থেকে একটু শোনানোর চেষ্টা করলেন, কিন্তু ভাইপোরা তাচ্ছিল্য করে তা উড়িয়ে দিলেন। এভাবে তিনি প্রতিদ্বন্দ্বী দুজনের কাছে হার মেনে চুপ হয়ে গেলেন। তখনকার দিনে যাত্রা গানগুলোতে ও অসমীয়া অঙ্কিয়া ভাওনার পরিবর্তে বাঙালি যাত্রাগান দেখানো হতো। সত্রের মহন্তরা অশুদ্ধ বাংলা ভাষায় নাটক রচনা করে নিজেকে গৌরবান্বিত মনে করতেন ও দর্শককে খুশি করতেন। এই ছিল লেখকের ছোটবেলার যাত্রাগানের স্মৃতিকথা।